ভোট বা রাজনৈতিক বিষয় নিয়ে মতামত দিতে পারে না সেনাবাহিনী, বললেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের বিচার দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক রাজনৈতিক বিষয়েও হস্তক্ষেপ করেন। পাঠাভ্যাস করতে ধানমন্ডি লেকে বসানো সেলফের অধিকাংশই ক্ষতিগ্রস্ত, উধাও বইও, মূল্যবোধের অবক্ষয় মত আগতদের অস্বাভাবিক নয়, বলছেন সমাজবিদ। অসততার বিরুদ্ধে কোনো সামষ্টিক প্রতিরোধ নেই, বই কেন হারিয়ে গেল, সেটি আমার ধারণা এই সমাজের গোটা কাঠামোর সঙ্গে এই প্রশ্নটা জড়িত। প্রায় অর্ধ কোটি টাকা মুক্তিপণ দিয়েও লিবিয়ায় মানব পাচার চক্রের হাতে বন্দী ছেলেকে বাঁচাতে পারল না পরিবার, মরদেহ দ্রুত ফেরত আনার আকুতি। প্রায় শেষ যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক 4 লেনে উন্নীতের কাজ, খুলে দেয়া হচ্ছে সব আন্ডারপাস, ওভারপাস, স্বস্তির মাঝেও থাকছে ডাকাত আতঙ্ক। আমাদেরকে অনেক রকম কাটা দিয়ে টায়ার পাংচার করে ডাকাতিগুলো করে। রাতের বেলা অনেক ডাকাতি হচ্ছে, আমাদের মনে করেন যে ভাগের থেকে কেউ ঢেল ছুড়াচ্ছে বা সামনে এসে কোনো প্রাইভেট কার মোটরসাইকেল নিয়ে তারা হচ্ছে। চোরা কারবারিদের দৌরাত্মে হুমকির মুখে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন শিল্প, অবৈধ নকল বাজার বন্ধে পুনরায় এনইআইআর চালুর উদ্যোগ বিটিআরসি। গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল ধ্বংস করল ইসরায়েল, নির্বিচার হত্যাযজ্ঞে জাতিসংঘের গভীর উদ্বেগ, চেতনানাশক ছাড়াই অস্ত্রোপচার করতে হচ্ছে আহত শিশুদের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নির্বাচন বা রাজনৈতিক বিষয় নিয়ে সেনাবাহিনীর কোনো মতামত দেওয়ার এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা জানান তিনি। জুলাই গণহত্যায় দলটির বিচার চলাকালেই নিবন্ধন বাতিলের দাবি জানান নাহিদ। এ সময় হাসনাত আবদুল্লাহ জানান, সেনাবাহিনীর সাথে যে আলোচনা হয়েছে সেটিকে রাজনীতিতে হস্তক্ষেপ বলে মনে করেন তারা। এ সময় আক্তার হোসেন আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী নিয়ে নানান পোস্ট দিতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন সমন্বয়কদের। এরই প্রেক্ষিতে রাতে জাতীয় নাগরিক পার্টির অফিসে চলমান রাজনীতি সহ সার্বিক পরিস্থিতি নিয়ে এই জরুরি সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন বা রাজনৈতিক বিষয় নিয়ে সেনাবাহিনীর কোনো মতামত দেওয়ার এখতিয়ার নেই। একই সাথে জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচারের কার্যপরিধি দৃশ্যমান ও বিচার চলাকালে দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত, প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। জামায়াত ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ৭১-এর গণহত্যার বিচার নিয়ে প্রশ্ন ছিল, তাই জুলাই অভ্যুত্থানের বিচার নিশ্চিত করতে হবে। আমরা ৭১-এর গণহত্যার বিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নাই, সমাধান করতে পারি নাই রাজনৈতিক প্রশ্নগুলো। সেটি যাতে আর পুনরাবৃত্তি না হয় এই কারণেই কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই। তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন জানান, অভ্যুত্থানে ৭ মাস পর দেশি বিদেশি অনেকে আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে কথা বলছে। তিনি আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার
নানা ধরনের ষড়যন্ত্রের কথা আমরা বিভিন্ন সময় শুনে থাকি। বিদেশি শক্তিগুলো অনেক সময় আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে সম্মতি উৎপাদনের চেষ্টা করে থাকে। আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপি নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। সেনাবাহিনীর সাথে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাজনীতি শুধুমাত্র রাজনীতিবিদদের হাতে থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক, সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হচ্ছে হস্তক্ষেপ করা। রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। তো সেই জায়গায় আমরা সন্দিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। আওয়ামী লীগকে প্রথমে তাদের দোষ স্বীকার করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে, তারপরে কিছু হলে হতেও পারে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইলে হইতে পারে, এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ফেলার রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা মানে পতিত স্বৈরাচারকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া। তাদের পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না। শুক্রবার বিকেলে ইফতার আয়োজনে বিএনপি মহাসচিব বলেন, অলীক ধারণা কিংবা আবেগের বশে সমস্যার সমাধান করা যাবে না। প্রয়োজনে সংস্কার করে জাতীয় নির্বাচন দেয়াই হবে বুদ্ধিমানের কাজ। বিকেলে ইস্কাটনে লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে ইফতার আয়োজন করে বিএনপি। যোগ দেন শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক সহ ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরাও। এই মুহূর্তে যদি বিজনেস কমিউনিটিকে নিয়ে একটি সুন্দর একটি মিটিং আয়োজন করা যায়, আমার মনে হয় বিজনেস কমিটি আশ্বস্ত হবে। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, রাষ্ট্র উন্নয়নে পেশাজীবীদের দক্ষতা কাজে লাগাতেই বিএনপি তার সংস্কার ভাবনায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছে। সিভিল সোসাইটি এবং পেশাজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের সক্রিয় সহযোগী হিসাবে আবির্ভূত হয়েছিল। সরকার ও রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে বিশিষ্ট জন এবং পেশাজীবীদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য বিএনপি সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ফেলা হয়েছে। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে সংশয় তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। পতিত স্বৈরাচারের দোসরদের হাতে এখনো রাষ্ট্র থেকে লুণ্ঠন করা, জনগণের পকেট থেকে লুণ্ঠন করা হাজারো হাজার কোটি টাকা রয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাস্তবতার ভিত্তিতেই এগিয়ে যেতে হবে, কোনো ইউটোপিয়ান চিন্তা করে সংকটের সমাধান করা যাবে না। সংস্কার দরকার নির্বাচনের জন্য, সেগুলোকে সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে এখন সবচেয়ে বড় উইজডমের। সমাধান করা যাবে না, অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। নতুন গণতান্ত্রিক সংসদের প্রত্যাশায় জনগণ অপেক্ষা করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব এই সময়ে সকলকে দায়িত্বশীল এবং সতর্ক ভূমিকা পালনের আহ্বান জানান। এমন কোনো পদক্ষেপ না নেই যে পদক্ষেপ আমাদেরকে কোনো ভুল পথে এগিয়ে নিয়ে যেতে পারে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে সঠিক সময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। নোফেল সোসাইটি আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে কথা বলেন তিনি। নির্বাচনের আগে হত্যাকারীদের বিচার ও সংস্কার দৃশ্যমান হবে বলেও জানান উপদেষ্টা। ৭২ ও ৭৫ সালে দিল্লি থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে এবং সেখান থেকে তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে বলে অভিযোগ করেন মাহফুজ আলম। অন্তর্কোন্দলে জড়িয়ে না থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করে এবং রাষ্ট্রের যে অর্গানগুলো আছে তারা যদি দায়িত্বশীল আচরণ করে, সহযোগিতামূলক আচরণ করে এবং স্যাবোটেজ বন্ধ করে, আমরা আশা করি সঠিক সময়ে নির্বাচন সংগঠিত হবে। মনে আছে মাস চারেক আগে ধানমন্ডি লেকে বই পড়াকে উৎসাহিত করতে ছোট ছোট বক্স বসানো হয়েছিল। কেমন চলছে সেই বই পড়ার আয়োজন? যমুনা টেলিভিশন সরেজমিনে গিয়ে মর্মাহত হয়। অনেকগুলো বক্সেরই বেহাল দশা। বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। প্রায় 4 মাস আগে রাজধানী ধানমন্ডি লেকে এক চমৎকার পদক্ষেপ বেশ সাড়া ফেলে। ব্যক্তিগত উদ্যোগে পার্কের বিভিন্ন জায়গায় ছোট ছোট বুকশেলফে রাখা হয়েছিল বই সবার পড়ার জন্য। কথা ছিল পড়া শেষে বইগুলো রেখে যাবে নির্ধারিত স্থানে, কিন্তু পার্কে গিয়ে দেখা মেলে হাতে গোনা কয়েকটি বইয়ের। সেগুলোই উল্টে পাল্টে দেখছেন পাঠকরা। কিন্তু বেশিরভাগ বক্সগুলো আশাহত করে আমাদের। বই তো দূরের কথা, ভেঙে ফেলা হয়েছে বক্সও। এমন আচরণকে মূল্যবোধের অবক্ষয় হিসেবেই দেখছেন পার্কে আসা শিক্ষার্থীরা। আমাদের বাঙালি যেতে আসলে আমরা মানুষ হয়ে উঠে পারলাম না, যে এটা আসলে দুঃখজনক যে একটা শিক্ষার জিনিস যেটা মানুষের জ্ঞান বৃদ্ধি করে, হ্যাঁ এই সময় আমাদের নিজেদের চাল চরিত্র প্রশ্ন করা লাগে। মানুষের আরেকটু মানবিকতা বোধ থাকা উচিত। এটলিস্ট বইটা তো আমাদের চুরি করা উচিত না। ফ্রেন্ডদেরকে নিয়ে আসলাম, ওখানে একটু পড়ার সুযোগ হয়ে গেল। তো এটা আসলে খুব ভালো একটা দিক ছিল আমাদের জন্য। সুবিধাও ছিল যে এখানে আসে একটু বই পড়া যায়, কিন্তু এখন হচ্ছে এসে দেখি যে বক্সগুলো পুরাই খালি। নিয়মিত পার্কে আসা অনেকের আপন হয়েছিল বইগুলো। তাদের অভিমত, টোকাই বা ছিচকে চোরদের থেকেও রক্ষা করতে হবে বক্সগুলো। বই সব খোয়া গেছে, যারা করছে মানে এইসব টোকাই শ্রেণীর মানুষের সমাগম। সিকিউরিটি সিস্টেম থাকা দরকার ছিল, সবাই তো আর ভালো মানুষ না। যে দেশে অসততা ও দুর্নীতিকে বড় অপরাধ ধরা হয় না, বরং দুর্নীতিতে শীর্ষে থাকার রেকর্ড আছে, সমাজের সেই কাঠামোর ধারাবাহিকতায় বই উধাও হওয়াটা অস্বাভাবিক নয়, বললেন সমাজবিজ্ঞানী অধ্যাপক দেবাশিস কুণ্ড। আমাদের সমাজে দুর্নীতির বিরুদ্ধে, অসততার বিরুদ্ধে কোনো সামষ্টিক প্রতিরোধ নেই। কাজেই এখানে দুর্নীতি খুব বড় অপরাধ না, যে কারণে একজন সৎ শিক্ষকের বদলে একজন ঘুষখোর কর্মকর্তা সম্ভবত পাত্র বা পাত্রী হিসেবে বেশি গ্রহণযোগ্য এখানে। তো সেই কারণে শুধুমাত্র এই বই পড়ার ক্ষেত্রে বই কেন হারিয়ে গেল, সেটি আমার ধারণা এই সমাজের গোটা কাঠামোর সঙ্গে এই প্রশ্নটা জড়িত। একই সাথে নতুন প্রজন্মের বই পড়ার চর্চা গড়ে তোলার প্রতি করলেন গুরুত্ব আরোপ। বইয়ের যে নলেজ স্প্রেড করার ক্ষমতা আছে, ডিফিউজ করার ক্ষমতা আছে, মানুষকে পাল্টে দেওয়ার ক্ষমতা আছে, মানুষকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা আছে, সমাজকে পরিবর্তন করার ক্ষমতা আছে, সেই জায়গাটাকে আসলে আমাদের অনুধাবন করা দরকার এবং রিকগনাইজ করা দরকার। একদিন না একদিন মানুষের নৈতিকতার উন্নয়ন ঘটবে, সেই আশায় বুক বেঁধে আবারও বক্সগুলোতে নতুন বই দেওয়ার কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানালেন ধানমন্ডি লেকে বই পড়ার উদ্যোক্তা জাকিয়া রায়হানা রূপা। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। ঈদের আনন্দ মলিন হয়ে গেছে মাদারীপুরের শিবচরের একটি পরিবারের। দফায় দফায় মুক্তিপণ দিয়েও ছেলেকে জীবিত উদ্ধার করতে পারেননি সজীবের বাবা মা। লিবিয়ায় দালাল চক্রের খপ্পরে সেখানেই প্রাণ হারিয়েছেন এই যুবক। ছেলের মরদেহ ফিরে পাওয়ার আকুতি পরিবারের। লিবিয়া থেকে এসেছে সন্তানের মৃত্যুর খবর, তাই থামছে না সজীবের স্বজনদের আহাজারি। শিবচরের বাগমারা গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ। স্বজনদের দাবি, পার্শ্ববর্তী শিরখাড়া এলাকার দালাল বোরহান ব্যাপারীর মাধ্যমে 4 মাস আগে দেশ ছাড়ে সজীব। 15 লাখ টাকা চুক্তিতে ইতালি পাঠানোর কথা ছিল, তবে নেওয়া হয় লিবিয়ায়, তুলে দেওয়া হয় মানব পাচারকারীদের হাতে। এরপর সজীবকে ভিডিও কলে রেখে চালানো হয় নির্যাতন, দফায় দফায় চাওয়া হয় মুক্তিপণ। এভাবে 46 লাখ টাকা চক্রটি নিয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। নাই পথে রাখিয়া মায়ের দস্ত করে অনেক পরা মারছে, মায়ের ডাবল ফোলার দুনিয়া মানে বিদায় করে গেছে। লিবিয়া নেওয়ার পর বেচতে গেছে
বলে বেচার পর তাকে খুব মার ধর খুব অত্যাচার করছে, টাকা পয়সা দিচ্ছি এই জায়গায়, টাকা পয়সা নিয়েছে অনেক। মানব পাচারকারীদের টানা নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন সজীব। গত বুধবার তাকে রাস্তায় ফেলে দেয়া হয়, সেদিনই হাসপাতালে মৃত্যু হয়। মরদেহ দেশে আনার দাবি পরিবারের। এই টাকা জমি তাদের যতটুকু সম্পত্তি ছিল সেই সব সম্পত্তিটুকু বিক্রি করে দিয়েছে। এই দেখেন তাদের অবস্থা, তারা অনেক অসহায় মানুষ। অসুস্থ হয়ে গেছে, পরে মাইরা ফেলাই থইছে, পরে দেশি একজনে নিয়ে তার রুমে রাখছে। আমাকে ভাই দরকার, আমাকে দালাল, আমাকে ভাই দরকার, আমাকে ভাইরে কাইনে দিতে হবে। ফোন দিয়ে ভিডিও করে দেখাই যে মারতে আছি, টাকা দিবি না মারবো তোর বাইরে। আমি প্রধান দালালের বিচার চাই। ভুক্তভোগী পরিবারটিকে মামলা করার পরামর্শ দিয়েছে পুলিশ। দালাল চক্রের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। দালাল নিশ্চয়ই তাদের কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে গেছিল, তার নাম ঠিকানা পাইছে, আমাদের অভিযান চলছে। তবে এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত আমাদের থানায় কেউ অভিযোগ করে নাই। আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাচ্ছি, যারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে যেন তাদের পরিবার আমাদের কাছে আসে এবং তার পরিবারের কাছ থেকে আমরা একটা নিয়মিত মামলা রুজু করব। সজীবের সাথে সেদিন বিদেশ পাড়ি দিয়েছিল তার চাচাতো ভাই রাকিব, কিন্তু তার পরিবার মুক্তিপণ দিতে অস্বীকার করে। এরপর থেকে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাকিবের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের সিংহভাগ কাজ শেষের পথে। খুলে দেওয়া হচ্ছে এই রুটের প্রায় সব আন্ডারপাস, ওভারপাস ও উড়াল সেতু। তাই এবার উত্তরের ঈদযাত্রা অনেকটাই স্বস্তির হবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। যদিও শঙ্কা কাটছে না যাত্রীদের, সাথে রয়েছে ডাকাত আতঙ্ক। যমুনা সেতুর পূর্ব প্রান্তের মতো পশ্চিম পাশেও দীর্ঘদিন ধরেই চলছে সড়ক উন্নয়নের কাজ। প্রকল্পের কারণে অনেক জায়গা এখনও সংকুচিত, চলতে হয় এক লেনে। তাই প্রতি বছরই উত্তরবঙ্গে ঈদযাত্রার দুর্ভোগ চিরচেনা দৃশ্য। সামনে আবারও ঈদযাত্রা, তার আগেই সেতুর পশ্চিম পাড় থেকে চান্দাইকোনা পর্যন্ত 37 কিলোমিটার মহাসড়ক খুলে দেওয়া হবে। সাথে খুলে দেওয়া হচ্ছে প্রায় সবগুলো আন্ডারপাস, ওভারপাস ও উড়াল সেতু। এতে যানজট কমবে বলে আশা প্রকল্প ব্যবস্থাপকের। ঝাওয়েল ওভারপাস আর আমাদের হাটিকামরুলের গোল চত্বর, এই গোল চত্বরে আমরা এখন এই ঢাকা থেকে বগুড়া যে 4 লেনের আমরা একটি পার্শ্ব সড়ক, যেটা সার্ভিস সড়ক বলছি, এটা আমরা চালু করে দিচ্ছি। এছাড়াও আমরা 4টি আন্ডারপাস আমরা বলছি, সেটা হচ্ছে সলঙ্গা, ঘুরকা, ছনকা এবং মির্জাপুর। এই 4টি আন্ডারপাস আমরা চালু করে দিয়েছি। তবুও স্বস্তি পাচ্ছে না যাত্রীরা, কারণ যত্রতত্র বাস থামানো সহ কিছু যানবাহন ট্রাফিক নিয়ম পুরোপুরি না মানার কারণে দুর্ভোগের সংখ্যা রয়েই যাচ্ছে। গেল কমাসে রাতের মহাসড়কে ডাকাতির ঘটনাও যোগ করছে বাড়তি আতঙ্ক। রাতের বেলা অনেক ডাকাতি হচ্ছে। আমাদের মনে করেন যে ভাগের থেকে কেউ ঢেল ছুড়াচ্ছে বা সামনে এসে কোনো প্রাইভেট কার, মোটরসাইকেল নিয়ে তারা হচ্ছে। হাওয়াল ওভারব্রিজ, কড্ডা, নলকা, এদিকে ঢিল ছুড়ে আমাদেরকে অনেক রকম কাটা দিয়ে টায়ার পাংচার করে ডাকাতিগুলো করে। অনেক সময় বাসটাকে অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন জায়গায় থামিয়ে তারা যাত্রী তুলছে এবং দেখা যাচ্ছে লং রুটের বাসে যারা টিকিট কেটে উঠছে, বাট তারপরেও বাসটাকে তারা অনাকাঙ্ক্ষিতভাবে থামাইছে। ঈদযাত্রা নিরাপদ ও ভোগান্তিমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। যেসব জায়গায় দুর্ঘটনাপ্রবণ এলাকা এবং যানজট হতে পারে, এগুলো জায়গা আমরা আগেই চিহ্নিত করে রেখেছি এবং এগুলো নিয়ে দফায় দফায় আমাদের সঙ্গে জেলা প্রশাসন, শাসক, সড়ক, জনপদ, হাইওয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় আমাদের মিটিং হয়েছে। প্রতিদিন এই মহাসড়কে প্রায় 1.5 লক্ষ যানবাহন চলাচল করে। ঈদের সময় তা বেড়ে যায় আরও বেশি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বর্তমানে দেশের 17টি বৈশ্বিক প্রতিষ্ঠান হ্যান্ডসেট উৎপাদন করছে, কিন্তু হ্যান্ডসেট চোরাকারবারিদের দাপটে এখন হুমকির মুখে এই শিল্পের বিনিয়োগ। তাই অবৈধ ও নকল হ্যান্ডসেটের বাজার বন্ধ করার লক্ষ্যে চলতি বছর পুনরায় NEIR সিস্টেম চালু করতে যাচ্ছে BTRC। নেটওয়ার্কে বর্তমানে সচল থাকা হ্যান্ডসেটগুলো বৈধ ঘোষণার পক্ষে অপারেটর এবং স্থানীয় নির্মাতারা। তবে নতুনভাবে আসা নকল ও রাজস্ব ফাঁকি দেয়া সেট মোবাইল নেটওয়ার্কে আর সংযুক্ত করতে দেয়া হবে না। অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ করার জন্য 2021 সাল থেকে তোড়জোড় শুরু করে BTRC। 2024 সালের শুরুতে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার বিজ্ঞপ্তিও দেয়া হয়, কিন্তু রহস্যজনকভাবে দুবারই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শীর্ষ পর্যায় থেকে তা আটকে দেয়া হয়।
ফলস্বরূপ স্থানীয় বিশাল হ্যান্ডসেট বাজারের অর্ধেকটাই এখন চলে গেছে চোরাকারবারিদের দখলে। প্রতি বছর প্রায় ৮০ লাখ স্মার্টফোন সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দেশের বাজারে ঢুকছে। স্থানীয় উৎপাদনকারীদের অভিযোগ, পার্শ্ববর্তী দেশের নকল, পুরনো ও নিম্নমানের হ্যান্ডসেটের বড় বাজার এখন বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার রিফাবলিশ সেটের মানে যেটা আপনি জানেন যে ইউজ করা হ্যান্ডসেট, তাদের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট বড় মার্কেট এখন বাংলাদেশ হয়ে গেছে এই রিফাবলিশ হ্যান্ডসেটের। এবং এই রিফাবলিশ হ্যান্ডসেটগুলো কিন্তু কোনো রকমের ইম্পোর্ট পলিসির মাধ্যমে আসতেছে না, গ্রের মাধ্যমে আসতেছে। সো এইগুলো হ্যান্ডসেট বাংলাদেশের পুরো বাজারে ছেয়ে গেছে। 40 to 50% যে মার্কেট বলছি গ্রে মার্কেট, তার অলমোস্ট 40% হচ্ছে গিয়ে এই রিফাবলিশ হ্যান্ডসেটটা ইউজ হচ্ছে। অবৈধ ও নকল হ্যান্ডসেটের বাজার বন্ধ, হ্যান্ডসেটের চুরি প্রতিরোধ এবং সরকারের যথাযথ রাজস্ব প্রাপ্তি নিশ্চিত করা সহ হ্যান্ডসেট ব্যবহারের মাধ্যমে সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ করতে চায় সরকার। এ লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআর সিস্টেম প্রস্তুত করে বিটিআরসি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অকার্যকর করে রাখা এই সিস্টেমটি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এনইআরটা ইমপ্লিমেন্ট হলে পরে অবভিয়াসলি আমাদের সকলের জন্য এটা ভালো। বিটিআরসিকে বারবার এটাই বলেছি যে আমরা বেসিক এনইআরটা শুরু করি আমরা, এবং এটার পরবর্তীতে আমরা কাস্টমার এক্সপেরিয়েন্সটাকে আমরা রিড করে আমরা পরবর্তীতে ডিরেজিস্ট্রেশন বা এই টাইপের অন্যান্য আরও যে প্রসেসগুলো আছে এনইআর সম্পর্কিত, সেগুলো আমরা পর্যায়ক্রমে ইমপ্লিমেন্ট হোক, আমরা এটাই চাই। সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে বর্তমানে নেটওয়ার্কে সচল থাকা সব হ্যান্ডসেট বৈধ ঘোষণার পক্ষে স্থানীয় উৎপাদনকারীরা। তবে নতুন কেনা হ্যান্ডসেট বৈধ না হলে নেটওয়ার্কে সংযুক্ত হবে না বলে জানান তারা। একদমই নতুন হ্যান্ডসেট, যে হ্যান্ডসেটটি এখনো কিনে নাই, সেই হ্যান্ডসেটটির ব্যাপারে আমরা বলছি যে সেটা করার সময় আমরা চেক করে নেওয়ার জন্য সেটা কি গ্রে অর ইলিগেল। যদি ইলিগেল হয় সেটাকে অ্যাক্টিভেট না করার জন্য, আর যেটা হচ্ছে গিয়ে লিগেল সেটা অফকোর্স অ্যাক্টিভেট হবে। বাট যে হ্যান্ডসেটগুলো অলরেডি ইউজ হচ্ছে এবং অ্যাক্টিভেটেড, সেগুলোকে আমরা বলছি যে হোয়াইট লিস্টিং করে দেওয়ার জন্য, সেগুলোকে ব্লক করার দরকার নেই। এনইআর সিস্টেমটি রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে এরই মধ্যে 1 বছরের জন্য চুক্তি নবায়নের অনুমোদন দিয়েছে বিটিআরসির কমিশন সভা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। শেরপুরের মাহিন্দা আর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। শুক্রবার রাতে সদর উপজেলার বটতলী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় শেরপুর থেকে যাত্রী নিয়ে বাজিতখিলা যাচ্ছিল একটি অটোরিকশা। বটতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। চালক সহ 6 যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেলে রেফার করা হয়। সেখানে নেয়ার পথে মারা যান মোহাম্মদ মুসলিম। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মাহিন্দা জব্দ করেছে পুলিশ, তবে চালক পলাতক। মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ 5 জনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে ভদ্রা ফরেস্ট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এই সময় একটি বোট তল্লাশি করে দেশীয় অস্ত্র, মাদকসহ চোর চক্রের 5 সদস্যকে আটক করা হয়। তারা একটি বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে মোংলা থেকে হারবাড়িয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মোংলা ও কয়রা থানায় একাধিক মামলা রয়েছে। চাঁদপুরের হাইমচরে দুর্গম চরে মোবাইল হসপিটালের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। একটি জাহাজকে আধুনিক সুযোগ সুবিধা উপযোগী করে দেওয়া হচ্ছে এসব সেবা। ফ্রি স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চরের মানুষ। কর্তৃপক্ষ বলছেন, দুর্গম চরে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতেই এমন উদ্যোগ। 5 বছর পর জাহাজগুলো চলে যাবে সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে। হাইমচরের দুর্গম চরাঞ্চল নীলকমল, সেখানে মেঘনা নদীতে নোঙর করা জাহাজ। এটি মূলত ভাসমান হাসপাতাল। বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছেন চরবাসী। আমাদের এই চরেতে 100% লোকের ভিতরে 80% রোগী টাকার জন্য চিকিৎসা করতে পারে না। ছোট ছোট বিষয়ে বড় বড় ডাক্তার পাচ্ছি, এখানে অনেক রোগের চিকিৎসা পাচ্ছি। এখন যাতকালে এটা যদি থাকে তাহলে আমাদের সুবিধা আর কি। হাসপাতালটিতে চিকিৎসক রয়েছেন 7 জন। সেবা কাজে নিয়োজিত 32 কর্মকর্তা কর্মচারী। রয়েছে আধুনিক চিকিৎসা সেবার সব ব্যবস্থা। আনুষ্ঠানিক উদ্বোধন 9 এপ্রিল। তবে গেল জানুয়ারি থেকেই স্বাস্থ্য সেবা মিলছে। আমরা এখানে প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইড করি। প্রাইমারি হেলথ কেয়ার বলতে মেডিসিনের যত হেলথ কেয়ার আছে, মেডিসিনের ইন্টারনাল মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, মাসকুলোস্কেলেটাল মেডিসিন। আমরা শিপইয়ার্ড থেকে নামায় ফেলছি 7 তারিখ। 8 তারিখ থেকে আমাদের চিকিৎসা কার্যক্রম চলমান। চাঁদপুরের হাইমচর, লক্ষ্মীপুরের রামগতি,
ভোলার দৌলত খান এবং ভোলা সদর, আমরা এই 4টা এলাকার জন্য। আর এরকম আমাদের আরও 5টা শিপ আছে। সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজের নামে ভাসমান হাসপাতালটি সেবা দিচ্ছে ফ্রেন্ডশিপ নামে একটি প্রতিষ্ঠান। তদারকি করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 5 বছর পর এটির পুরো দায়িত্ব নেবে সরকার। ভবিষ্যতে এখানে সরকার তার নিজস্ব জনবল দিয়ে নিজস্ব ক্যাপাসিটিতে পরিচালনা করার জন্যই আসলে এটাকে এখানে আনা হয়েছে এবং ভবিষ্যতে এটা সরকারিভাবে চলমান থাকবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দুর্গম এলাকার মানুষ তারা প্রপারলি মানে স্বাস্থ্য সেবার কেন্দ্র না পায়, তার আগ পর্যন্ত আমাদের এই ভাসমান হসপিটালটা থাকবে। আর চাঁদপুরের পাশাপাশি সাতক্ষীরা সহ দেশের 6টি জায়গায় চলছে ভ্রাম্যমাণ হাসপাতালের কার্যক্রম। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। বিয়ের শাড়ি থেকে জাকাতের কাপড়, খুচরা কিংবা পাইকারি, সবকিছুর জন্যই ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে রূপগঞ্জের গাউসিয়া মার্কেট। সারা বছরই এখানে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতাদের আনাগোনা, যা ঈদের আগে বাড়ে কয়েক গুণ। এবারের ঈদে 1000 কোটি টাকার কাপড় বিক্রির আশা গাউসিয়া মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির। ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর নারায়ণগঞ্জ রূপগঞ্জের গাউসিয়া মার্কেট। দিনরাত সমানতালে চলছে কাপড়ের বেচাকেনা। ঢাকা সিলেট মহাসড়কের পাশের এই মার্কেটে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে হাজারো মানুষ। প্রতিটি দোকানি ঠাসা রং বেরঙের পোশাকে। সাধারণ ক্রেতাদের পাশাপাশি খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের ভিড়ও চোখে পড়ার মতো। প্রতি মঙ্গলবারের হাটে গাউসিয়ায় কোটি টাকার বেশি কাপড় বিক্রি হয়। গাউসিয়া থেকে শাড়ি নিয়ে আল্লাহ রাস্তায় দান করব, মানুষকে দিব, একটু কমে পাবো, এই জন্য আসছি। দাম আগের তুলনায় একটু বেশি, কিন্তু জামা কাপড় দিয়ে অনেক ভালো। এখানে এটা হচ্ছে বৃহত্তর একটা পাইকারি মার্কেট। এখানে কাপড় চোপড় সব ধরনের পাওয়া যায়, পাইকারি পাওয়া যায়। কিছু খুচরা পোলাপানের কাপড় কিনলাম, মুরব্বীদের কাপড় কিনলাম, যা দেখলাম যে আঞ্চলিক হিসাবে ভালো আছে। তবে রাজনৈতিক অস্থিরতা এবং সুতা কাঁচামালের দাম বাড়তি থাকায় বেড়েছে উৎপাদন খরচ। ডলার সংকটের কারণে সুতা আমদানিতেও পড়ে প্রভাব। ঈদ উল ফিতর সামনে রেখে লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা গাউসিয়ার ব্যবসায়ীদের। ঈদকে কেন্দ্র করে আমাদের এই রমজান মাসে যেটাকে বলা হয় আমাদের এই সিজন, তখন আমাদের বেচা কেনাটা খুব ভালো হয়। আমরা তখন এইগুলো বেচা কেনা করি। বর্তমানে যে বাজারটা আশানুরূপ ওই রকম বাজার নাই, ওই রকম কাস্টমারও নেই আমাদের। কারণ বর্তমানে যে পরিস্থিতি পরিবেশ দেশের, সেই অনুসারে কাস্টমার আসা যাওয়ার ভেতরে যে জ্যাম পড়ে, ওই জ্যামের অনুসারে কাস্টমার আসে না। আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো, ওই হিসাবে যখন বেতন হবে তখন হয়তো বেচা বিক্রিটা একটু ভালো হবে। এখনো পর্যন্ত ওইরকম কাস্টমার নামে নাই। ঈদের যে একটা চাহিদা মানে ওইরকম এখনো দেখা যায় না, তবে মোটামুটি কিছুটা নামছে। ঈদ মৌসুমে মার্কেটের নিরাপত্তায় পর্যাপ্ত প্রহরীর পাশাপাশি রয়েছে পুলিশ প্রশাসনের নজরদারি। সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। তো এবার আমাদের নিরাপত্তা আসলে অন্যান্য বছর থেকে আর একটু বেশি জোরদার হয়েছে। সিকিউরিটি, সেটা আমরা সিকিউরিটিকে আপনাদের পর্যাপ্ত পরিমাণ আমরা ঈদকে সামনে রেখে বাড়িয়েছি। পুলিশ ফাঁড়ি একটি অলরেডি আছে ভুলতায়, আপনারা জানেন। আর ইতিমধ্যে আমরা অতিরিক্ত ফোর্স পেয়েছি আমাদের পুলিশ সুপার মহোদয়ের কার্যালয় থেকে। আমরা ওই ফোর্স দিয়ে 24 ঘন্টা একটি স্পেশাল টিম আমরা কাজ করাচ্ছি মার্কেটের নিরাপত্তার জন্য। এবারের ঈদে 1000 কোটি টাকার কাপড় বেচা কেনার প্রত্যাশা গাউসিয়া মার্কেট ব্যবসায়ীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঈদ মানেই আনন্দ, আর এমন আনন্দের সাথে যদি যোগ হয় লম্বা ছুটি, তাহলে খুশি হয় বাঁধ ভাঙা। এবার ঈদ উল ফিতরে দেশবাসী উপভোগ করতে পারবে 9 দিনের একটানা ছুটি। কেউ কেউ 2-1 দিন সমন্বয় করে টানা 12 দিনের ছুটিও পাচ্ছেন। ঘুরে বেড়ানোর পাশাপাশি লম্বা ছুটি পরিবারের সাথে উপভোগ করার পরিকল্পনা সবার। ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহা, দুই ঈদেই এতদিন ধরে বাংলাদেশে সরকারি ছুটি ছিল 3 দিন করে। সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সেই ছুটি সর্বোচ্চ হতো 5 দিন। তবে চলতি বছরের হিসেবটা অন্যরকম। ঈদ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে 5 দিনের। সবশেষ 3 এপ্রিলও নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে মার্চের 28 তারিখ থেকে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত মোট 9 দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে বাংলাদেশ। লম্বা ছুটি হওয়াতে অনেকে ভাগে ভাগে যাইতে পারতেছে। তো লম্বা ছুটি পাইলাম, ফ্যামিলিকে নিয়ে এনজয় করব।
ঈদে টানা ছুটির আগে রয়েছে স্বাধীনতা দিবসের ছুটি, শবে কদরের আগে একদিন কর্মদিবস। অনেকেই সেদিন অর্জিত ছুটি নিয়ে টানা 11 দিন ছুটি উপভোগ করতে পারবেন। পড়াশোনার দিকে বেশি নজর, কারণ এসএসসির মাত্র 10 দিন আগে ঈদটা। ছুটিতে ঘোরাঘুরি করবো আপাতত, তারপর আমার এইচএসসি আছে, এজন্য তখন প্রিপারেশন নিব। এই লম্বা ছুটির কারণে এবার ঘরে ফেরা কিংবা বাড়ি থেকে রাজধানীতে আসা দুটোই আরামদায়ক হবে বলে বিশ্বাস নগরবাসীর। 4 থেকে 5 দিন আগে ছুটি দেড় হয়, কিন্তু আমার ওই টাইমটা পুরো ফ্রি হয়ে যাবে ঢাকা। সবাই যেহেতু ফ্যামিলি আমরা সবাই একসাথে হবো, অবশ্যই বেশি খুশি অন্যান্যবারের চেয়ে। তবে এই ছুটিতে ব্যবসায়ীদের মন কিছুটা খারাপ। তাদের শঙ্কা চাঁদ রাতের ব্যবসা থেকে কিছুটা হলেও বঞ্চিত হবেন তারা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এক সপ্তাহ পেরুলে ঈদ, তাই জমজমাট কেনাকাটা। পরিবারের নানা বয়সী সদস্যদের আনন্দ বাড়াতে অনেকেই ছুটির দিনে সেরেছেন বাজার। ভিন্ন শপিং মলে ঘোরার ঝামেলা এড়াতে ভিড় জমান যমুনা ফিচার পার্কে। একই ছাদের নিচে বিপুল পণ্যের সম্ভার থাকায় যেমন সময় বাঁচছে, তেমনি খোলামেলা পরিসর দিচ্ছে স্বাচ্ছন্দ্যে কেনাকাটার সুযোগ। চাঁদ রাত যত কাছাকাছি আসছে ততই বাড়ছে ব্যস্ততা। প্রিয় মানুষদের জন্য উপহার বা নিজেদের জন্য নতুন পোশাক কেনার তোড়জোড় বাড়ছে ক্রমশ। আর ঈদের সব কেনাকাটা এক ছাদের নিচে পেতে যমুনা ফিউচার পার্কে ভিড় করছেন ক্রেতারা। রমজানের শুরু থেকে ফিউচার পার্কের শোরুমগুলোতে উঠেছে হরেক রকম নতুন কালেকশন, আছে আকর্ষণীয় মূল্য ছাড়ও। তাই সব ধরনের কেনাকাটায় যমুনা ফিউচার পার্কই সাধারণ ক্রেতার প্রথম পছন্দ। যেই ফ্লোরে যাই, প্রতিটা ফ্লোরে শাড়ি থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে মানে পুরো সংসারে সবকিছুই পাওয়া যায়। কিনছি নিজের জন্য, বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য। ভালো লাগছে। পাঞ্জাবি কিনবো তো আমার জন্য, দেখতেছি আর কি যে কমফোর্টেবল হয় এরকম কোনো কিছুই। 3 পিস কেনা হয়েছে কয়েকটা, কিন্তু অর্গানজার মধ্যে কেনা হয়েছে, পাকিস্তানি কেনা হয়েছে, এখন শুধু কটনেরটা বাকি আছে। ঈদ উপলক্ষে কেনাকাটাও জমে উঠেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে আসছে নিত্য নতুন ডিজাইনের পোশাক সহ ব্যবহার্য সব পণ্য। ক্রেতাদের চাপ তুলনামূলকভাবে বেড়েছে, আর আমাদের কালেকশন মোটামুটি সবই চলে এসছে। এক্সক্লুসিভ 2-3টা কালেকশন আমরা এখনও শেষ করতে পারিনি, এটা হয়তো বা 2 দিনের মধ্যে চলে আসবে। অনেক ডিজাইন আসছে, নতুন নতুন ডিজাইন, ড্রেপস কাটের মধ্যে, কোটি স্টাইলের মধ্যে। তো ওই ক্ষেত্রে চিন্তা করলে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর হচ্ছে যে আলহামদুলিল্লাহ মানে আমরা যে নতুন কালেকশনগুলো নিয়ে আসছি ওগুলা হচ্ছে আমাদের রিপিট করতে হচ্ছে আলহামদুলিল্লাহ, কারণ যেগুলো আমরা নিয়ে আসছি ওগুলো সোল্ড আউট, আবার আমাদের অর্ডার করতে হচ্ছে। আরামদায়ক পরিবেশে পছন্দের পণ্য বেছে নিতে ক্রেতারা ভিড়ছেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই শপিং মলে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। হজ ওমরার ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না, এমনটাই জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। গতকাল কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। চিফ অ্যাডভাইজার মহোদয় আরও অন্য মন্ত্রণালয়ের সহযোগিতা আমরা একটা নীতিমালা করে দিয়েছি। এখন টিকিট বুকিং করতে গেলে পাসপোর্টের নাম্বার দিতে হবে। গ্রুপ টিকিট করে আপনি 30টা 40টা কেটে রাখলেন, তারপর আপনি এগুলোর দাম বাড়াই দিলেন, দ্বিগুণ ত্রিগুণ বেড়ে গেল, এটা হবে না। গাজা সংশ্লিষ্ট বিভিন্ন এলাকা অবরুদ্ধ করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। বাস্তুচ্যুত ও আহত গাজাবাসী যেন মিশর কিংবা পশ্চিম তীরে না যেতে পারে সে লক্ষ্যেই এই নির্দেশনা জারি করা হয়েছে। এর পাশাপাশি উপত্যকায় স্থল অভিযানের পরিধিও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে শুক্রবার আইডিএফের বিমান হামলায় নিহত হয়েছেন আরও 5 জন। এই নিয়ে গেল বুধবার থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 600-র কাছাকাছি দাঁড়িয়েছে। এরই মধ্যে অন্তত 200 শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 49,600 ছাড়িয়েছে। ইসরায়েলি বর্বরতা থেকে রেহাই পেল না গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটিও। উপত্যকায় এই বিশেষায়িত হাসপাতালটি ধ্বংস করে দেয় আইডিএফ। শুক্রবার হামলা চালানো হয় হাসপাতালটিতে। তুরস্কের সহায়তায় নির্মিত এবং পরিচালিত হতো হাসপাতালটি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় হামলায় হাসপাতালটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। 2017 সালে তুরস্কের $34 মিলিয়ন অনুদানে পুনর্নির্মাণ করা হয় এটি। প্রতি বছর প্রায় 10,000 ক্যান্সার রোগীকে চিকিৎসা দেওয়া হতো এই হাসপাতালটিতে। 2023 সালের অক্টোবর মাসে হাসপাতালটি ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এবার এটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া হলো। ইসরায়েলি বর্বরতায় বিপর্যস্ত ফিলিস্তিনের অবুঝ শিশুরা।
কোনো রকম চেতনানাশক ছাড়াই অস্ত্রোপচার চলছে বিমান হামলায় আহত শিশুদের শরীরে। হাসপাতালে নেই ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী। নিরাপদ আশ্রয়ের জন্য অসহায়ের মতো এদিক সেদিক ছুটছেন বেঁচে যাওয়া গাজাবাসী। আবারও শুরু হওয়া সর্বাত্মক আক্রমণে জীবনী শক্তি হারিয়ে নিঃস্ব ফিলিস্তিনিরা। কয়েক মাস আগেই জন্ম, রাজনীতি দূরে থাক, পৃথিবীর নিয়মকানুনই বুঝে ওঠেনি। অথচ ইসরায়েলের করাল থাবার শিকার গাজা নবজাতকরা। কোমল শরীরে চেতনানাশক ছাড়াই চিকিৎসকরা করছেন অস্ত্রোপচার, সরাচ্ছেন বোমা মিসাইলের খণ্ডাংশ। হাসপাতালে রোগী রাখার জায়গা নেই, জরুরি সহায়তা দরকার, প্রয়োজন অভিজ্ঞ চিকিৎসক, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামেরও অভাব। বিদ্যুৎ সরবরাহ না থাকায় আইসিইউ বন্ধ। বহু মানুষ চোখের সামনেই মারা যাচ্ছেন, কিন্তু হাত পা বাঁধা। এ তো গেল চিকিৎসার দুরবস্থা। প্রাণে বাঁচতেও ফিলিস্তিনিদের ধুঁকতে হচ্ছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে 6 সন্তান আর স্ত্রীকে নিয়ে ছুটছেন খাদের জোনায়েত। কতদিন এক জায়গায় টিকতে পারবেন অথবা আদৌ জীবিত থাকবেন কিনা সেটি নিয়েও রয়েছে তাদের প্রশ্ন। কবে থামবে এই যুদ্ধ? এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু ছোটাছুটি করছি। এ নিয়ে 5 বার স্থান পরিবর্তন করলাম। কখন বোমা এসে পড়ে এই আতঙ্কে 3 দিন ঠিকমতো ঘুমাতে পারছি না। যুদ্ধবিরতির পর কিছুটা আশার আলো দেখেছিলাম, কিন্তু এখন আবার হামলার ভয়। বাচ্চাদের নিয়ে চিন্তিত। গাজায় আর কোনো শিশু জীবিত নেই, সবাই জান্নাতের ফুল হয়ে গেছে। আমরা আর যুদ্ধ চাই না, এই বর্বরতা বন্ধ হোক। শুধু জুনায়েদ নয়, গাজার প্রায় 23 লাখ বাসিন্দার মনেও একই প্রশ্ন। নতুনভাবে শুরু হওয়া সর্বাত্মক হামলায় জীবনী শক্তি হারিয়ে ফেলেছেন গাজাবাসী। আফসোস হয় গাজাবাসী যদি পৃথিবীর বাকি সবার মতো বাঁচতে পারত। আমার 2 সন্তানই বিশ্ববিদ্যালয়ে পড়তো, এখন সেই শিক্ষাঙ্গনের চিহ্নও নেই। বাড়িঘর হারিয়ে গাজাবাসী এখন ভিখারি। কেউ দয়া করে খাবার পানি দিলে আমরা খেতে পারছি। ইসরায়েলের স্থল অভিযানে ভগ্নস্তূপে পরিণত হয়েছে উত্তর ও দক্ষিণ গাজা। গত 3 দিনের পাশবিক হামলায় মৃত্যু হয়েছে 6 শতাধিক ফিলিস্তিনির। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে আশঙ্কাজনক হারে গলে পড়ছে মেরু অঞ্চলের হিমবাহ। এরই মাঝে ইউরোপ, মধ্য এশিয়া ও স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের হিমবাহের বরফ কমেছে রেকর্ড পরিমাণ, সেই সাথে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও। এমনটা চলতে থাকলে আগামী শতকে ইউরোপ, পূর্ব আফ্রিকা, ইন্দোনেশিয়া এবং অন্যান্য বহু অঞ্চলের কমপক্ষে 80% ছোট ও মাঝারি আকৃতির হিমবাহের আর কোনো অস্তিত্বই থাকবে না, আশঙ্কা পরিবেশবিদদের। দেখে মনে হয় কেউ যেন সাদা চাদরে ঢেকে দিয়েছে গোটা এলাকা। বিস্তৃত অঞ্চল জুড়ে অন্যরকম এক সৌন্দর্য ছড়াচ্ছে বিশাল আকৃতির হিমবাহ। তবে বৈশ্বিক উষ্ণায়ন ও মানবসৃষ্ট জলবায়ু বিপর্যয়ের ফলে নজিরবিহীন গতিতে গলতে শুরু করেছে বরফের স্তর। জাতিসংঘের জরিপ বলছে গেল বছর উত্তর এশিয়া, নরওয়ে ও স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের হিমবাহ কমেছে রেকর্ড পরিমাণ। অন্যদিকে হিমালয়ের পাকিস্তান ও আফগানিস্তান অংশে প্রায় 500 মাইল দীর্ঘ হিন্দুকুশ পর্বতের বরফও গলছে দ্রুত গতিতে। এতে হুমকির মুখে পড়েছে অঞ্চলগুলোতে বসবাসরত 12 কোটি কৃষকের জীবনযাত্রা। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে গেল 25 বছরে গড়ে প্রতি বছর অন্তত 273 বিলিয়ন টন বরফ গলছে। জলবায়ু পরিবর্তন সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ইউরোপের পর্বতমালায়। আমরা এমন এক পৃথিবীর দিকে এগোচ্ছি ভবিষ্যতে যেখানে তুষারে ঢাকা হিমবাহের দেখা মিলবে না। তাই বলবো, সময় থাকতে আপনাদের সন্তানদের নিয়ে এসব পর্বত ঘুরে আসুন। বৈশ্বিক উষ্ণায়নে একদিকে হিমবাহের বরফ গলছে, অন্যদিকে মরার উপর খাড়ার ঘা হিসাবে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। প্রতি বছর গড়ে 20 থেকে 25% বৃদ্ধি পাচ্ছে সমুদ্রের উচ্চতা। এতে ব্যাপক বন্যার ঝুঁকিতে রয়েছে কমপক্ষে 2 থেকে 3 লাখ উপকূলীয় বাসিন্দা। এখন সত্যিই সময় এসেছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও নীতিগত কাঠামো পরিবর্তনের। গবেষণার ফলে জলবায়ুর পরিবর্তন মোকাবেলা ও এই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে নতুন নীতি ও পদ্ধতির আবিষ্কার এখন সময়ের দাবি। আবহাওয়াবিদদের মতে বিশ্বব্যাপী গ্রিনহাউস এফেক্টে দ্রুতগতিতে বেড়ে চলা তাপমাত্রা নিয়ন্ত্রণে এখনই কোনো সমাধানে না আসলে আগামী শতকের মাঝেই হারিয়ে যাবে ইউরোপ, পূর্ব আফ্রিকা, ইন্দোনেশিয়া এবং অন্যান্য বহু অঞ্চলের কমপক্ষে 80% ছোট মাঝারি হিমবাহ, যা ভয়াবহ বিপদ ডেকে আনবে উপকূলীয় ও নিম্নাঞ্চলের শত শত মানুষ ও জীববৈচিত্র্যের উপর। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।